সবাইকে নমস্কার। ভারতীয় জনতা পার্টির প্রাণ পুরুষ এবং ভারতবর্ষকে যিনি নতুন দিশায় চলার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আজকে ওনার মৃত্যুর পরেও ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা সারা দেশে যাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, রাষ্ট্রবাদী নেতা, সাহিত্যিক, সমাজ সংস্কারক প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিবস। শুরুতেই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের তরফ থেকে প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি কোটি কোটি প্রণাম নিবেদন করছি এবং সারা দেশব্যাপী যে কর্মসূচি পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা সরকারের তরফ থেকে, তথ্য সংস্কৃতি দপ্তর এবং আমাদের দলের তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যের প্রতিটি বুথে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করছি। আজকে জিরানিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এই কর্মসূচি পালনের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। যারা মঞ্চে উপস্থিত আছেন, আমার পূর্ববর্তী বক্তা থেকে শুরু করে রণজিৎ রায় চৌধুরী, জিরানিয়া আড়ি ব্লকের অর্থাৎ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ আছেন, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস মহোদয় আছেন, আমাদের রানীর বাজার পৌর পরিষদের সম্মানীয় চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস মহোদয়া, এসডিএম জিরানিয়া আছেন, পাইলট দা এখানে পার্থসারথী বাবু, আমাদের সামনে যারা আছেন নির্বাচিত জনপ্রতিনিধিগণ, এই এলাকার সুধী নাগরিক বন্ধুরা, আমার প্রিয় জিরানিয়া বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ জনগণ, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা দলেরই একটা আদর্শ থাকে এবং সেই আদর্শের উপর ভর করেই এই দল তার পথ চলা শুরু করে এবং সারা দেশে তার জনভিত্তি গড়ে তোলে। আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে অনেক রাজনৈতিক মনীষীরা, রাজনৈতিক নেতৃত্বরা, রাষ্ট্রনায়করা জন্মগ্রহণ করেছিল। অনেককে আমরা স্মরণে রাখি, অনেককে আমরা স্মরণে রাখি না। অনেকের জন্মদিন, মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় সরকারের তরফ থেকে এবং দলের তরফ থেকে পালন করা হয়। এমন অনেক রাজনৈতিক দল আছে যাদের জন্ম ভারতবর্ষে নয় বা ভারতবর্ষের উন্নয়নে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বা ভারতবর্ষের যে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ওই দলগুলোর কোনো ভূমিকা নেই, কিন্তু তারপরেও তারা ভারতবর্ষে সরকারে ছিল, অনেক রাজ্যে ছিল, আজকে লুপ্ত প্রায় হয়ে গেছে। আর এমন অনেক দল আছে যারা হয়তো শুরু করেছে দুজন, চারজন, পাঁচজন ব্যক্তিকে দিয়ে এবং চলার পথে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আজকে যাকে আমরা প্যান ইন্ডিয়া পার্টি বলি, একটা বা দুটো রাজ্যে যার সীমাবদ্ধতা ছিল, যার বিস্তৃতি ছিল, আর আজকে 2025 সালে প্যান ইন্ডিয়া পার্টি হিসেবে পৃথিবীর সব থেকে বড়
রাষ্ট্রবাদী পার্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে ক্ষমতায় রয়েছে, যার কাছে ভারতবর্ষের অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, অধিকাংশ পঞ্চায়েত রয়েছে, সেই পার্টি হচ্ছে আমাদের সকলের ভারতীয় জনতা পার্টি। সেই পার্টির যাকে প্রাণপুরুষ বলা হয়, যার নেতৃত্বে এই পার্টি পথ চলা শুরু করেছিল, সেই ডক্টর প্রয়াত শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে মৃত হয়ে, আজকে ভাবুন 1953 সালে যার মৃত্যু হয়েছে, 2025 সাল, এই দীর্ঘ বছর উনি আমাদের হৃদয়ে আছেন, বেঁচে আছেন, এবং যতদিন আমরা থাকবো, পৃথিবী থাকবে, ভারতীয় জনতা পার্টি থাকবে, মানুষ তাকে স্মরণ করবে। আমার পূর্ববর্তী বক্তা এসডিএম বা আমাদের মন্ডল সভাপতি বা রণজিৎ বাবু বলেছেন তার ব্যাকগ্রাউন্ড কি, কেন শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কাছে অমর হয়ে আছেন বা আগামী দিনে অমর হয়ে থাকবেন। নরমালি আমরা কি দেখি, যখন বড় ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার প্রভাব, প্রতিপত্তি, তার প্রাচুর্য সমস্ত কিছুর মধ্য দিয়ে সে গড়ে ওঠে, বড় হয়, এবং তার আদব কায়দা, চলাফেরা, তার ভবিষ্যৎ, তার যে কেরিয়ার, সে পথেই কিন্তু পরিচালিত হয়। আমাদের সমাজে ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সায়েন্টিস্ট হয়, ভালো যদি পড়াশোনা করে, কিছু হলে বিদেশে চলে যায়। আমার ছেলে আমেরিকাতে থাকে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে ইটালিতে থাকে, জার্মানিতে থাকে, বা আমার মেয়ের বিয়ে হয়েছে আমেরিকাতে, আমার মেয়ের বিয়ে হয়েছে লন্ডনে, এটা একটা গর্বের সঙ্গে আমরা বলি। কিন্তু ওই সময়ে ব্রিটিশ শাসনে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মেছিলেন, তার মা বাবার পরিচয় এসডিএম সাহেব দিয়েছেন। স্যার আশুতোষ মুখার্জি কে ছিলেন? জাস্টিস আশুতোষ মুখার্জি, হাইকোর্টের স্বনামধন্য জাস্টিস, অর্থাৎ কি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড, ব্যারিস্টার। সেই জাস্টিসের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। যোগমায়া দেবী কে ছিলেন? মেডিকেল স্টুডেন্ট, মেধাবী ছাত্রী, অনেক ভাই বোন, মেধাবী ভাই বোন, আত্মীয় স্বজন, প্রাচুর্যের কোনো অভাব নেই। ওই ব্রিটিশ শাসনে, ব্রিটিশ প্রভিন্সে, বেঙ্গলের মধ্যে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছে। ভবানীপুরে সেখানে থাকতেন, প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন, বড় হয়েছেন। বাংলা এমএ, ইংরেজি নিয়ে গ্রাজুয়েশন, তারপর বিলেত যাওয়া, ব্যারিস্টারি পাশ করা, সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর হিসাবে 33 বছর বয়সে সেখানে যোগ দিয়েছেন ভাইস চ্যান্সেলর হিসাবে। তার পিতা বাংলার বাঘ যাকে বলে, স্যার আশুতোষ ব্যানার্জি, জাস্টিস ছিলেন, পেশায় আইনি পেশার সঙ্গে যুক্ত ছিলেন, এবং উনিও সে আইনের ডিগ্রি সেখানে গ্রহণ করেছিলেন। ধীরে 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 রাজনীতির সঙ্গে যুক্ত হলেন। হিন্দু মহাসভা, পরবর্তী সময়ে জনসংঘ, জওহরলাল নেহরুর ক্যাবিনেটে প্রথম শিল্পমন্ত্রী হিসেবে তার যোগদান, কিন্তু বেরিয়ে গেছিলেন, কারণ জওহরলাল নেহরু লিয়াকত আলীর সাথে চুক্তি করেছিলেন কি, যে মুসলমানদেরকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হবে পাকিস্তান এবং ইন্ডিয়াতে, যারা এক্সচেঞ্জ করে এসছে, পাকিস্তানের মাইনরিটি এবং ভারতবর্ষের মাইনরিটি, বিশেষ করে দিল্লিতে যারা এসছে,
তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা চুক্তি হয়েছিল। তার বিরোধিতা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেটা বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন। যদিও যেই ব্যক্তিটার জন্ম 1901 সালে, আজকের দিনে 1953 সালে তার পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল অকালে, 52 বছর বয়সে। আমরা ধারণাই করতে পারি এই পৃথিবীকে, এই দেশকে, সমাজকে তার অনেক কিছু দেওয়ার ছিল যা তিনি দিয়ে যেতে পারেননি। কিন্তু যতদিন বেঁচে ছিলেন সারা দেশকে রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেম, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সেই জিনিসগুলোকে রক্ষার জন্য দিক নির্দেশ করে গেছেন আমাদের দেশকে। ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে কোনো সময় কোনো সিদ্ধান্ত নেননি। জনসংঘ গড়ে তুললেন দীনদয়াল উপাধ্যায় এবং আরেকজনকে নিয়ে, 3 জন মিলে। এবং আমরা দেখলাম এই জনসংঘ পরবর্তী সময়ে বিলীন হয়ে ভারতীয় জনতা পার্টি দলে সেখানে বিলীন হয়ে গেল এবং ভারতীয় জনতা পার্টি আজকে পৃথিবীর সবথেকে বৃহত্তম দল, যার সরকার আমাদের সারা দেশে রয়েছে। আমাদের রাজ্যেও 25 বছরের বামেদের বিরুদ্ধে সরকারকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আদর্শ কখনো মরে না, ব্যক্তি মরে যায়, কিন্তু আইডিওলজি, আদর্শ কখনো মরে না, বিলীন হয় না। যে কোনো দলের আদর্শ থাকবে। আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে, পশ্চিমবাংলায়, সারা দেশে কমিউনিজম। আমার বক্তব্যে যেটা আমি বলেছি, যেই দলের উৎপত্তি ভারতবর্ষে নয়, সেই দলও ভারতবর্ষে শাসন করেছে বিভিন্ন রাজ্যে। কিন্তু বিভিন্ন রাজ্যে মানুষ বুঝতে পেরেছে যে এই ইজম, এই আদর্শ আমাদের দেশের জন্য নয়। এই আদর্শ আমাদের দেশের ভাবধারার পরিপন্থী, উন্নয়নের পরিপন্থী, উন্নয়ন বিরোধী। আমরা তাকে বলি গোয়েবলসীয় দল। একটা মিথ্যাকে বারবার সত্য বলে মানুষের কাছে প্রচার করবে, মানুষকে বিভ্রান্ত করবে। এই দল ভারতবর্ষের নয়। তাই ভারতবর্ষের দেখবেন অধিকাংশ রাজ্যে ভালো জায়গায় ছিল কমিউনিস্ট পার্টি। বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবাংলা, ত্রিপুরা, আজকে দেখবেন আস্তে 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 লুপ্ত প্রায় হয়ে গেছে বিভিন্ন প্রদেশ থেকে। 1-2 জায়গাতে টিম টিম করে চলছে। আগামী দিনে কেরালা থেকেও চলে যাবে, পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে, ত্রিপুরা থেকে চলে গেছে। আর যে দল 3 জন সাংসদ নিয়ে শুরু করেছিল, আজকে সেই দল তার বিস্তৃতি ঘটাতে ঘটে, প্রচার প্রসার করতে করতে নর্থ ইস্টের মতো রাজ্য, যেখানে বিজেপির কোনোদিন কোনো চিহ্ন ছিল না, উত্তর পূর্বাঞ্চল, সেই উত্তর পূর্বাঞ্চলেও আজকে আমরা শাসন কার্য পরিচালনা করছি। কারণ কি? মানুষ গ্রহণ করেছে, মানুষই শেষ কথা বলে, যেটা আমরা বারবার বলি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষই শেষ কথা বলবে। মানুষ এই দলকে নিজেদের দল হিসেবে গ্রহণ করেছে এবং নিজের রাজ্যে, নিজের দেশে শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য দায়িত্ব অর্পণ করেছে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতবর্ষকে এক সূত্রে গাঁথার জন্য লড়াই করে গেছেন, आर्टिकल 370 বিরুদ্ধে লড়াই করে গেছেন, नहीं चलेगा एक देश में 2 विधान 2 निशान और 2 प्रधान, এই স্লোগান তুলে গেছেন। উনি যখন জম্মু কাশ্মীরের বর্ডারে গেলেন, তাকে গ্রেফতার করা হলো, তাকে গ্রেফতার করে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে তাকে লকআপে পুরে দেওয়া হলো, জেলবন্দি করা হলো। তখন তার মৃত্যু হয়, যদিও সেই মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। প্রথমে তার পেছন পিঠে ব্যথা ছিল,
তারপরে বুকে ব্যথা শুরু হয়। যে ইনজেকশন ডাক্তাররা দিয়েছিলেন উনি সেটা নিতে চাননি। উনি বলেছিলেন যে না, আমার যে ফিজিশিয়ান ফ্যামিলি ডাক্তার রয়েছে উনি আমাকে ইনজেকশন দেন না। উনি এই ইনজেকশনের বিরোধিতা করেছেন, বারণ করেছেন, কিন্তু ওখানকার ডাক্তার ওই ইনজেকশন তাকে জোর করে গ্রহণ করতে বাধ্য করেছিলেন এবং আমরা দেখলাম পরবর্তী সময়ে তার মৃত্যু হয়েছে। এই যে ষড়যন্ত্র, যে একটা আন্দোলনকে অঙ্কুরোদ্গমে বা শুরুতেই স্তব্ধ করে দাও, বা এই ব্যক্তিটা বেঁচে থাকলে আমাদের জন্য আগামী দিনে ভয়ঙ্কর হতে পারে, এই যে মানসিকতা, টোটাল ডিক্টেটরশিপ চালু করতে হবে, একনায়কতান্ত্রিক সরকার চালু করতে হবে, আমার চেয়ারকে যেন কেউ চ্যালেঞ্জ ছুটতে না পারে, এই যে মানসিকতা যারা পোষণ করেছিল তারাই সেদিন হয়তোবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর জন্য তাদেরকে আমরা হয়তো দায়ী করতে পারি। কারণ 52 বছর বয়সে একটা ব্যক্তি যিনি সারা দেশের মানুষকে দিশা দেখিয়েছেন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ওই কাশ্মীরকে দেশের সঙ্গে আত্মার সঙ্গে যুক্ত করার জন্য, যেটা কাশ্মীরে আর্টিকেল 370 ছিল সাংবিধানিক ক্ষমতার বলে, আমি কাশ্মীরে যেতে পারবো না, আমাকে পারমিট নিয়ে যেতে হবে, ভারতবর্ষের সরকার কাশ্মীরে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারবে না, সেখানকার সরকার থেকে পারমিশন নিতে হবে, ভারতবর্ষের কোনো ছেলে কাশ্মীরের কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, অথচ পাকিস্তানের কোনো ছেলে এসে কাশ্মীর মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে। এই যে আর্টিকেল 370, তার বিরুদ্ধে উনি লড়াই করতে গেছিলেন সেদিন। উনি আজকে নেই, কিন্তু উনার আর্টিকেল 370 কে অবলুপ্ত করা যে লড়াই উনি শুরু করেছিলেন, কোন সরকার সেটা সাহস দেখাতে পারেনি। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি তার সাহস দেখিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার সাহস দেখিয়েছেন দ্বিতীয়বার বিজেপি সরকার গঠিত হওয়ার পর 2019 সালে। বন্ধুরা, আজকে আর্টিকেল 370 অবলুপ্ত, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কাশ্মীরে যে কোনো ধরনের সিদ্ধান্ত ভারত সরকার নিতে পারবে। নির্বাচনও হয়েছে, আপনারা দেখেছেন সরকার কি বলেছে, যে আর্টিকেল 370 আমরা অবলুপ্ত করব, গণতান্ত্রিক প্রক্রিয়া আবার চালু করব, মানুষ যাকে নির্বাচনে বেছে নেয়। এখানে ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মেনে নিয়েছি আমাদের সরকার। কিন্তু কোনোভাবে অসাংবিধানিক বা সংবিধানের কোন ধারা উপধারা রয়েছে যেগুলো দেশের সার্বভৌমত্বকে, দেশের অখণ্ডতাকে রক্ষার ক্ষেত্রে অন্তরায়, সেই জিনিসগুলোকে আমাদের দল মেনে নেবে না, মোদীজি মেনে নেবেন না, এবং তার জন্যই সেদিন আর্টিকেল 370 কে অবলুপ্ত করা হয়েছে। বলিষ্ঠ নেতৃত্বে কোন সরকারের বিগত দিনে হিম্মত হয়নি, সাহস দেখাতে পারেনি। সবাই বলেছেন যে কাশ্মীর ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সবাই বলেছেন। অনেক প্রধানমন্ত্রী এসছে গেছে, প্রত্যেকেই এই কথা বলতেন, বক্তব্য রাখতেন লালকেল্লাতে, যে কাশ্মীর ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু কারোর হিম্মত হয়নি যে আর্টিকেল 370 কে অবলুপ্ত করে কাশ্মীরের প্রকৃত গণতন্ত্র ফেরাতে, যেটা মোদীজি করেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি করেছেন। কে দিশা দেখিয়ে গেছেন? প্রয়াত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। नहीं चलेगा एक देश में दो विधान, दो निशान, दो प्रधान। দুজন প্রধানমন্ত্রী কাশ্মীরে থাকবে, দুটো পতাকা থাকবে, দুটো সংবিধান থাকবে, এটা হতে পারে না। আবার বলবেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীরের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের টেবিলে ভারতের পতাকা থাকবে না, কাশ্মীরের পতাকা থাকবে আলাদা। কাশ্মীরের প্রবেশ করতে গেলে আবার পারমিশন নিতে হবে, কোন উন্নয়ন করতে গেলে সরকার থেকে পারমিশন নিতে হবে। আর যেটা বললাম, আপনি জায়গা কিনতে পারবেন না কাশ্মীরে গিয়ে। আমি ভারতবর্ষের সিটিজেন,
আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি বাড়ি কিনতে পারি, জায়গা কিনতে পারি, আপনি কাশ্মীরে গিয়ে পারবেন না, কারণ আর্টিকেল 370 রয়েছে, সেটা বাধা দেবে। আপনি কাশ্মীরের কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন না, অথচ পাকিস্তান যারা ভারতবর্ষের শত্রু তারা এসে কাশ্মীরি মেয়েদেরকে সেখানে বিয়ে করে নিয়ে যায়। আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুর, মোদিজি বলেছিলেন যে ঘুষকে মারেঙ্গে, এবং উনি এর কথাও বলেছিলেন যারা মায়েরা সিঁদুর 22শে এপ্রিল পেহেলগাঁওতে 26 জন পর্যটকদেরকে খুন করেছে সন্ত্রাসবাদীরা, উগ্রপন্থীরা, পাকিস্তানের মদতপুষ্ট। কি বলেছেন, তুমি হিন্দু না মুসলমান? প্যান্ট খুলে দেখাতে হয়েছে। যারা হিন্দু গুলি করে মেরে দেওয়া হয়েছে। 7 দিন হয়েছে বিয়ে হয়েছে, হানিমুনে গেছে স্বামী স্ত্রী, স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার ভিডিও আমরা দেখেছি। মোদিজি বলেছেন যে আমি যারা সিঁদুর হারিয়েছেন তাদের সিঁদুর ফিরিয়ে দিতে পারবো না, স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আগামী দিনে উগ্রপন্থার তারা যাতে কোনো মায়ের সিঁদুর না যায়, মুছে না যায়, তার জন্য আমি উগ্রপন্থাকে শেষ করে দেব। অপারেশন সিন্দুর তারই ফল। আমরা দেখেছি সাধারণ মানুষকে টার্গেট না করে স্ট্র্যাটেজিক ভাবে প্রেসিশন অ্যাটাকের মাধ্যমে জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানে। পাকিস্তানও কাপুরুষের মতো জম্মু কাশ্মীরের বর্ডার অঞ্চলে যে গ্রামগুলো, সেখানে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে মানুষকে মেরেছে। কিন্তু আমার সরকারের দ্বারা, আমার এয়ারফোর্সের দ্বারা, আমার ইন্ডিয়ান আর্মির দ্বারা পাকিস্তানের কোনো নিরীহ মানুষ কিন্তু মৃত্যু হয়নি। জঙ্গি ঘাঁটিগুলো সেখানে গুলিয়ে দেওয়া হয়েছে। যারা জঙ্গি তাদেরকে মারা হয়েছে, উগ্রপন্থাকে মারা হয়েছে, উগ্রপন্থীদেরকে মারা হয়েছে, সাধারণ মানুষকে মারা হয়নি। আর পাকিস্তান কাপুরুষের মতো সাধারণ মানুষকে সেখানে টার্গেট করেছে। আজকে কাশ্মীর একদিনে হয়নি পরিস্থিতি। আর্টিকেল 370 যদি না থাকতো তবে কাশ্মীর হয়তো আমার ত্রিপুরা রাজ্যের মধ্যেই হতো। ভূস্বর্গ বলে যাদেরকে আমরা জানি, পর্যটনের বিশ্ব মানচিত্রে ভূস্বর্গ হিসেবে কাশ্মীরকে বলা হয় পর্যটনের ক্ষেত্রে। সেই দিকে ওই তদানীন্তন শাসক দলের নেতারা বা যারা দেশকে নেতৃত্ব দিয়েছে তারা চিন্তা ভাবনা না করে কাশ্মীরকে পাকিস্তানের জঙ্গিদের মদতপুষ্ট ঘাঁটি হিসাবে সেখানে তৈরি করেছিল। আর মোদিজি, অমিত শাহজি কাশ্মীরকে মুক্ত করার জন্য আর্টিকেল 370 অবলুপ্ত করেছেন। আজকে এখানেই শ্যামাপ্রসাদ মুখার্জির জয় হয়েছে। উনি নেই আমাদের মধ্যে, কিন্তু তার যে চিন্তাধারা, তার যে আদর্শ, সেটাকে বাস্তবায়িত করে সারা বিশ্বকে আমাদের নেতৃত্ব মোদিজি সেখানে বার্তা দিয়েছেন। ওই সেই কথা যিনি স্লোগান তুলেছিলেন যে নেহি চলেগে এক দেশ মে দো বিধান, দো নিশান, দো প্রধান। আজকে কাশ্মীর, কন্যাকুমারী, মিজোরাম, ত্রিপুরা সব এক সূত্রে গাঁথা। আমাদের দেশ ভারতবর্ষ, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত অখণ্ড ভারত। এটাই মোদিজির স্বপ্ন, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল, যেটাকে মোদিজি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। কারণ একটা ব্যক্তি সম্পর্কে যখন বলতে হয়, তার জন্ম থেকে শুরু করে, তার ছাত্র অবস্থা থেকে শুরু করে, তার যুব আন্দোলন বা রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছুই বলতে হবে। এটা বিশাল অধ্যায়। যদিও 52 বছর জীবিত ছিলেন, এই পৃথিবীকে, এই দেশকে, এই সমাজকে অনেক কিছু আরো দিয়ে যেতে পারতেন, কিন্তু সেখানে অকালই তাকে চলে যেতে হয়েছে। আজকে সেই ব্যক্তি ভারতবর্ষের প্রতিটি হৃদয়ে রয়েছে, ভারতীয় জনতা পার্টির হৃদয়ে রয়েছে, কার্যকর্তাদের। তাই সরকারের তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে প্রত্যেকটি বুথে এই কর্মসূচি পালনের জন্য আমরা এগিয়ে এসেছি। আমাদের এখানে যারা আছেন, আমরা জানি এই রাজ্যে দীর্ঘদিন
একটা সরকার ছিল, এমন একটা দলের নেতৃত্বে যাদের ভারতবর্ষের উন্নয়নে কোনোদিন কোনো অবদান ছিল না, যাদের বহিরাগত দল হিসাবে আমরা চিহ্নিত করি বা আমরা সবাই জানি, যে ইজমের কথা তারা বলে, সেই ইজম আজকে অপাঙ্কেয় সারা পৃথিবী, সারা দেশে, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে। আর পার্শ্ববর্তী চায়না, যে চায়নাও কমিউনিজমের কথা বলে, সেই চায়না কিন্তু কমিউনিজম থেকে বেরিয়ে এসে সমস্ত কিছু বদলে ফেলে, তার আদর্শকে বদলে ফেলে আজকে ক্যাপিটালিস্ট বা পুঁজিপতিদের যে ইকোনমি, অর্থনীতিতে অনেক বছর আগেই পদার্পণ করেছে। আজকে তাই চায়না আমরা বলি যে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে একটা অন্যতম রাষ্ট্র, এটা স্বীকার করতে হবে। কারণ কি? এই বস্তা পচা আদর্শ থেকে বেরিয়ে এসে রেখেছে নামটা উপর দিয়ে কমিউনিজম, কিন্তু ভিতরগতভাবে সমস্ত যন্ত্রপাতি বদলে ফেলে নতুন ভাবে তারা পথ চলা শুরু করেছে। আজকে তাই একটা শক্তিধর দেশ হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। আজকে রাশিয়া দেখুন, ইউএসএসআর ছিল, ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক, ইউএসএসআর, 19টা খণ্ডে সেখানে ভাগ হয়েছে। ইউক্রেন, বেলারুশ, কাজাকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, রাশিয়া নিজে রয়েছে, এমন 19টা খণ্ডে তারা ভাগ হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। কমিউনিজমকে তারা পুঁজি করে পথ চলা শুরু করেছিল এবং পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ হিসেবে আমরা অনেকেই পড়েছি। রাশিয়াই ছিল এমন একটা দেশ যে এশিয়াতেও ছিল, ইউরোপেও ছিল, যার বিস্তৃতি এশিয়া কন্টিনেন্টে শুধু নয়, ইউরোপেও তার বিস্তৃতি ছিল। আজকে সেই রাশিয়া ভাগ হয়ে গেছে, নিজেদের প্রতিবেশীদের মধ্যে লড়াই চলছে, যুদ্ধ চলছে। কমিউনিজমকে পথ চলে যারা শুরু করেছিল তারা কিন্তু ধরে রাখতে পারল না। আমরা দেখেছি মিখাইল গর্বাচভ, আমরা দেখেছি বরিস ইয়েলৎসিন, তাদের মতো নেতৃত্বরা ধরে রাখতে পারেনি রাশিয়াকে, ভেঙে চৌচির হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যারা ইজমকে প্রতিষ্ঠা করতে দেশের মানুষের জনসমর্থন ছাড়া এগিয়ে যেতে চায় জোর করে, সেই দেশ কখনো এগিয়ে যেতে পারে না। পাকিস্তানকে দেখুন, ইসলামিক কান্ট্রি, আজকে তাদের মধ্যে লড়াই, শিয়া সুন্নি তাদের মধ্যে লড়াই, গণতন্ত্র বলে কিছু নেই, আর্মির হাতে কদিন বাদে বাদে ক্ষমতা চলে যায়, বা যারা প্রধানমন্ত্রী হিসেবে ভোটে জয়ী হয়ে আসে কয়েক মাস কয়েক বছরের মধ্যে আর্মি তাকে অ্যারেস্ট করে ফেলে, গ্রেপ্তার করে ফেলে। ইমরান খান জেলের মধ্যে রয়েছে, নওয়াজ শরীফ জেলে ছিল, পারভেজ মুশাররফ দেশের বাইরে রয়েছে, এমন আমরা দেখেছি। বেনজির ভুট্টো খুন করা হয়েছে। তেমন ওই দেশে কোনো রুল অফ ল বলতে কিছু নেই, আইনের যে শাসন আমরা কিন্তু পাকিস্তানে দেখতে পাই না, যার ফলে অনুন্নত হয়ে গেছে। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী, ইলেকটেড একটা সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে, এক ধরনের পরিবেশ ছিল, আমাদের দেশের সঙ্গে সৌভ্রাতৃত্বপূর্ণ সেখানে সম্পর্ক ছিল। আজকে দেখেছেন রুল অফ ল বলতে কিছু নেই, কেয়ারটেকার সরকার, আর্মি এক কথা বলছে, মোহাম্মদ ইউনূস আরেক কথা বলছে, আইনের শাসন নেই, হিন্দুদের উপর অত্যাচার, প্রতিদিন ধর্ষণ, খুন, গৃহদাহ নিত্যদিনের তাদের রুটিন হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র যেখানে শক্তিশালী নয়, আইনের শাসন যেখানে থাকে না, ওই সমস্ত দেশ কখনো এগিয়ে যেতে পারে না। আমাদের ভারতবর্ষ লার্জেস্ট ডেমোক্রেসি, এবং ভারতবর্ষের সংবিধান প্রণেতারা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে হয়েছিল সেখানেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সদস্য ছিলেন। ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয় ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও সেখানে সদস্য ছিলেন। আজকে সেই সংবিধান যখন রচিত হয়েছে, বিশ্বের যে উৎকৃষ্ট সংবিধানগুলো রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, গ্রেট ব্রিটেন বলুন, আয়ারল্যান্ড বলুন,
জার্মানি বলুন, ফ্রান্স বলুন, নেদারল্যান্ড বলুন, প্রতিটি জায়গা থেকে সংবিধানের যে পজিটিভ সাইডগুলো রয়েছে, সেকশনগুলো রয়েছে, ধারা উপধারাগুলো রয়েছে, সেগুলোকে ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ভারতবর্ষের সংবিধানের যে প্রিয়াম্বল, সংবিধান হচ্ছে আমাদের রক্ষা কবচ। এই সংবিধানের ধারা উপধারা মেনে আমাদের চলতে হবে। আমরা মন্ত্রী হয়েছি সংবিধানের ধারা মোতাবেক, রাষ্ট্রপতি সংবিধানের ধারা মোতাবেক, প্রধানমন্ত্রী সংবিধানের ধারা মোতাবেক, রাজ্যপাল সংবিধানের ধারা মোতাবেক। এবং সংবিধানের কি কি রয়েছে, পিলার্স গুলো কি? এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়াল, এবং এখন আমরা কি বলি, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হচ্ছে মিডিয়া। লেজিসলেটিভ মানে যারা আমরা রয়েছি, আমরা আইন তৈরি করব লোকসভায়, পার্লামেন্টে এবং বিধানসভার মধ্যে। এমএলসিরা আইন তৈরি করবে। জুডিশিয়ারি, মানুষ আস্থা রাখবে জুডিশিয়ারির উপর বিচারের জন্য। এক্সিকিউটিভ, যারা অফিসাররা রয়েছে, আমলাতন্ত্র আমরা যাকে বলি, আইএসরা থাকবে, আইএফএসরা থাকবে, আইপিএসরা থাকবে, ওই সিভিল সার্ভেন্ট যারা রয়েছে, এসডিএমরা। আমরা আইন তৈরি করব, পলিসি তৈরি করব, অফিসাররা সেটাকে এক্সিকিউট করবে, সামনের দিকে নিয়ে যাবে, মানুষের জন্য কাজ করবে। আর জুডিশিয়ারি তার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, প্রশাসন তাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। জুডিশিয়ারি হচ্ছে সেই আলাদা বডি। এই যে সংবিধানের পরিকাঠামো ভারতবর্ষে আজকে, তাই ভারতবর্ষের সংবিধান এত বলিষ্ঠ সংবিধান এবং শক্তিশালী সংবিধান। আর তার যে প্রিয়াম্বল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, শুরুতেই দেখবেন সংবিধানের প্রিয়াম্বল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, secular, democratic republic, and to give all its citizens the right of fraternity, right of speech, অনেক সংজ্ঞা সেখানে রয়েছে। এর বাইরে কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা বেরোতে পারবো না। বাংলাদেশে দেখুন, বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশই যদি হয়, there is no election, there is no rule of law, আইনের শাসন নেই। পাকিস্তান ইসলামিক কান্ট্রি পৃথিবীর মধ্যে, বাংলাদেশও ইসলামিক কান্ট্রি, কিন্তু আজকে দুটো কিন্তু প্রায় এক সারিতে চলে এসছে অন্যায়ের দিকে, অত্যাচারের দিকে। ভারতবর্ষে কিন্তু সেই জিনিসটা নেই। আমাদের দল ভারতীয় জনতা পার্টি, আমরা কি বলি? যে ভারত মাতাকে সম্মান দিতে হবে। আমরা কি বলি? আমাদের দল ভারতবর্ষে থাকবে, অনেক মানুষ আছে, ইন্ডিয়া পাকিস্তান যখন ম্যাচ হবে, পাকিস্তানের পতাকাটাকে উড়াবে। ভারত মাকে মা বলতে তাদের অসম্মান বোধ করে তারা। আমাদের দল বা আমরা তাদেরকে সংশোধন করতে চাই। বন্ধুরা, ভারত মাতা কি জয়, এই স্লোগান প্রত্যেক ভারতীয়কে দেওয়া উচিত। আমি যদি নিজের মাকে ভালোবাসি, আমি যে ধর্মেই বিশ্বাস করি না কেন, আমি যদি নিজের মাকে ভালোবাসি, ভারতও আমার মা, যেখানে সবাই আমরা পরিবারের সদস্য, ভাই বোন। ভারত মাকেও আমার সম্মান দিতে হবে, ভারত মাকে জয় বলেও আমার সম্মান দিতে হবে, স্লোগান দিতে হবে। যে দলই আপনি করুন, ভারত মা আমাদের প্রত্যেকে, ভারত আমাদের প্রত্যেকে, ভারত মা বলতে হবে। অনেকের ভারত মা বলতে লজ্জা বোধ হয়। পাকিস্তানকে মা বলতে, বাপ বলতে বলুন, বলে ফেলবে। মনের ভেতর তাদের অভিপ্রায়টা এমন একটা অনেকই। অপারেশন সিন্দুর হয়েছে, আমি দেখেছি অনেক ব্যক্তিকে মন খারাপ, ভারত অ্যাটাক করে দিয়েছে, পাকিস্তানের ডিফেন্স ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স, মনটা খারাপ, কিন্তু বলতেও পারছে না কিছু। ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, ওই ব্যক্তিগুলো মনে মনে পাকিস্তান সিক্সার মারলে, বাউন্ডারি মারলে মনে মনে খুশি হয়, ক্ল্যাপিং, হাততালি করে তাদেরকে। তার থেকে দূরে সরে এসে দেশকে ভালোবাসা, দেশের অখণ্ডতাকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, তার লড়াই শুরু করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরকে দিয়ে।
नहीं चलेगा एक देश में दो विधान, दो निशान एंड दो प्रधान। সেটাকে আমাদের দল, তার উত্তরসূরিরা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সেটাকে বাস্তবায়িত করেছে। বিচ্ছিন্নতাকে আমি শক্তি করি। যারা ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের আলো বাতাসে বড় হবে, কিন্তু দেশের উন্নয়ন বা দেশমাতৃকাকে সম্মান তারা জানাতে চায় না। এই রাজ্য রয়েছে এমন শক্তি। এটা সরকারি অনুষ্ঠান, রাজনৈতিকভাবে ভাষণ দেওয়া উচিত নয়, তাই আমি বলছি এই রাজ্যে অনেক শক্তি রয়েছে যারা বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের সজাগ থাকা এটাই উচিত। লক্ষ্য রাখতে হবে আগামী দিনে মানুষ অনেক ত্যাগ তিতিক্ষা করে এই জিরানি অঞ্চলে কি না হয়েছে তাদের আমলে, আজকে কি হচ্ছে, চতুর্দিকে উন্নয়ন হচ্ছে। আমাদের লড়াই ব্যক্তির বিরুদ্ধে নয়, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে আলো দিশা দেখানোই হচ্ছে আমাদের লক্ষ্য, যেটা উপনিষদে বলেছে, আসতোমা সৎ গমায়, তমসোমা জ্যোতির্গমায়, মৃত্যুরমা অমৃত গমায়, ওম শান্তি শান্তি শান্তি। আমি অন্ধকার থেকে আলোতে যেতে চাই, এটা আমার উদ্দেশ্য। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। অন্ধকার থেকে আলোর পথে গিয়েই আমি বাঁচতে চাই। এটাই যেন হয় আগামী দিনে, ভারতবর্ষ যেন এটাই হয়, আমাদের রাজ্য যেন এটাই হয়। আমাদের দল, আমরাই সেটা চাই। বন্ধুরা, দলকে সহযোগিতা করবেন, দলের পাশে থাকবেন, শক্তিশালী করবেন, রাষ্ট্রবাদী চিন্তাধারায়, দেশপ্রেমী চিন্তাধারায়, আঞ্চলিকতাবাদ নয়, কোনোভাবেই নিজেদের মধ্যে লড়াই নয়। सबसे पहले देश, এটাই শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান ছিল, सबसे पहले देश, পার্টি উইথ এ ডিফারেন্স। এটাই ভারতীয় জনতা পার্টি। মোদীজি ওই কথা বলেন যে सबसे पहले देश, उसके बाद पार्टी, उसके बाद ব্যক্তি। আর এমন দল রয়েছে সবার আগে ব্যক্তি, আমি যেটা বলি সেটাই হতে হবে, আমি নেই তো কিছু নেই, আমি টিকিট পেলে হবে, নতুবা হারিয়ে দেব। এই যে চিন্তাধারা, মানসিকতা, তাতে করে সাময়িক আমার লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আমার সমাজ, আমার পরিবার, আমার রাজ্য, এগুলোর কোনোদিন লাভ হবে না। এবং আমি থাকবো না, আমার উত্তরসূরি থাকবে, আমার ছেলে থাকবে, আমার মেয়ে থাকবে, আমার ভাই থাকবে, আমার বন্ধুরা থাকবে। আমি তো চলে গেলাম, আমি আর দেখবো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চলে গেছেন, উনি দেখছেন না, কিন্তু জুনাকে কেউ সম্মান করছে কি করছে না। তাই মানুষ চলে যায়, কিন্তু তার কর্মকাণ্ড রেখে যায়। আর মানুষ মানুষের কাছে সমাদৃত হয় তার কর্মকাণ্ডের মাধ্যমে, বাই ডিন্ট অফ হিজ কোয়ালিটি, বাই ডিন্ট অফ হিজ অ্যাক্টিভিটি, বাই ডিন্ট অফ হিজ পারফরমেন্স। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো সেই জিনিসগুলো মাথায় রেখে, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, পজিটিভ মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, যাতে করে আগামী দিনে এই দলকে আমরা দীর্ঘমেয়াদী করতে পারি। ভারত বিদ্বেষী শক্তিগুলো যারা ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করে, লোভ দেখিয়ে, গোয়েবলসীয় কায়দায় প্রচার চালিয়ে যাচ্ছে। সজাগ থাকবেন, সচেতন থাকবেন। দলের স্বার্থে, ব্যক্তিকে পছন্দ নাও হতে পারে, আমাকে সবাই ভালোবাসবে এমন নয়। মোদিজি সারা দেশের নেতা, বিশ্বের নেতা, যেখানে যাচ্ছেন রাষ্ট্রনায়করা পা ছুঁয়ে প্রণাম করছেন, কিন্তু তারপরেও গণতন্ত্রে একটা অংশ আপনার বিরোধী থাকবে। দিস ইজ ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট। এটাই গণতন্ত্র। ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে। মেজরিটি ভোট নিয়ে যে আসবে সে সরকার করবে, যে কম ভোট পেয়ে যাবে বিরোধী আসনে বসবে। এটাই গণতন্ত্র। কিন্তু বিগত দিনে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছিল রক্তচক্ষুর বিনিময়ে এই জিরানি অঞ্চলে। সেই খুনগুলোর কথা রাজনৈতিক সভাগুলোতে বলবো। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিনম্রভাবে
আমরা কোটি কোটি প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তার আদর্শে আগামী দিনে দেশ এগিয়ে যাবে আমাদের নেতৃত্বের মাধ্যমে, আমাদের দলের মাধ্যমে, এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য।